দর্শক, আমাদের সাথে বনানী থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক। তানভীর আহমেদ মিশুক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ, আপু শুনতে পাচ্ছি। জি, আমরা বলতে চাই যে বাংলাদেশে কোভিড-19 সংক্রমণে প্রায় 6 মাস পূর্ণ হয়ে গেছে। 8 সেপ্টেম্বর বলাই যায় এটি। আপনি নিশ্চয়ই এর সাথে একমত হবেন। কোভিডের এই সময় অন্য অনেক কিছু সীমিত হলেও দেখা গেছে যে এমএফএস এর যে ব্যবহার সেটি কিন্তু অনেক বেড়ে গেছে। জি, জুলাই মাসে এমএফএস এর মাধ্যমে লেনদেন হয়েছে 62,000 কোটি টাকার, যা জুনের তুলনায় 40% বেশি। সরকারি অনেক ভাতাও এখন বিতরণ হচ্ছে। আমি জানতে চাচ্ছি যে কোভিডের এই 6 মাসে অন্য অনেক সেবার অবস্থা খারাপ হলেও এমএফএস তো ভালো করছে। নগদের অবস্থা জানতে চাইবো আপনার কাছে, নগদ কেমন করলো? জি ধন্যবাদ আপু। আমাদের লকডাউন শুরু হলো 25শে মার্চ। তো 25শে মার্চের পরের দিনই কিন্তু প্রথমের দিকে ব্যাংকগুলি বন্ধ হয়ে গিয়েছিল, পরে যদিও সীমিত আকারে চালু হয়। বাট এর মধ্যে এমএফএস মানে নগদের কথা বলছি, নগদ কিন্তু এক দিনের জন্য বন্ধ হয়নি, 1 ঘন্টার জন্য বন্ধ হয়নি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে যে নগদকে জরুরি সেবা ঘোষণা করেছিল খুব ইমিডিয়েট। তারপরে থেকে আমার এবং আমার পুরো টিম, উদ্যোক্তা, আমাদের ডিস্ট্রিবিউটর সবাই ছিল মাঠে। এর মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়েছে। আমার অনেক কিছু উদ্যোক্তা মারাও গিয়েছে। আমি নিজেও করোনা পেশেন্ট ছিলাম, তো আমি সবচেয়ে ভালো জানি যে যখন আপনি শ্বাস নিতে পারেন না তখন কি রকম লাগে। কিন্তু আমরা মাঠ ছাড়িনি, আমরা মাঠে ছিলাম। এবং এই সময় গভর্নমেন্টের যত ডিসবার্সমেন্ট আছে, গভর্নমেন্টের যত সাহায্য আছে, তারপর আরএনজির স্যালারি আছে, এবং সবকিছু কিন্তু আমরা আসলে প্রায়োরিটি বেসিসে এবং নিশ্চিত করেছি যে যার টাকা সে পাচ্ছে। তো ব্যাংকিং বন্ধ থাকলেও, তারপর অন্য কোনো চ্যানেল না থাকলেও, ইভেন আপনি ঘরে বসে যখন আপনার ফার্মেসি ওষুধ অর্ডার দিচ্ছেন অথবা খাবার বা বাজার অর্ডার দিচ্ছেন, সেটাও আমরা নিশ্চিত করেছি যাতে আমাদের এই সেবা কোনো ইন্টারাপ্ট না হয়। তো এই পরিস্থিতির কারণে আসলে এই যখন লকডাউন সিচুয়েশন ক্রিয়েট হলো, তখন আসলে মানুষের অপশন ছিল শুধু এমএফএস টাই, যে এমএফএস দিয়েই আসলে তার লেনদেনটা চালু রাখবে, কারণ ব্যাংকিং সীমিত আকারে হয়ে গেল। তো এই কারণে আসলে একটা পুশ গ্রোথ ছিল এই প্যান্ডামিকের কারণে। প্লাস গভর্নমেন্টের যেগুলো ম্যানুয়ালি ডিসবার্সমেন্ট হতো সেফটিনেটের ভাতাগুলো, সেগুলো এমএফএস আসলো। এবং আগে যারা আসলে অনলাইনে কেনাকাটা করতো না অথবা ক্যাশ অন ডেলিভারির উপর নির্ভরশীল ছিল, তারাও কিন্তু আসলে এই ডিজিটাল চ্যানেলের উপর শিফট করেছে। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এই ইন্ডাস্ট্রির গ্রোথ হয়েছে প্রায় 40%। তো আমাদের গ্রোথও এই ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি আসলে গ্রোথটা আসলে আমাদেরই হয়েছে, কারণ আমরা এসছি মাত্র 16 মাস হয়েছে, 16 মাসে আমরা দ্বিতীয় পজিশনে আসতে পেরেছি। তো আমাদের গ্রোথটা আসলে অন্য যে কারো হচ্ছে অনেক বেশি ছিল এই প্যান্ডামিক সিচুয়েশন, কিন্তু আমাদের রেটটা কম ছিল এবং আমাদের টেকনোলজি সবচেয়ে সফিস্টিকেটেড ছিল, যে সবচেয়ে ইজি উপায়ে কাস্টমার আসলে কনভার্সন হতো। তানভীর, আমি ক্ষেত্রে বলবো যে মানুষ অনেক দ্রুত আসলে এমএফএস সেবা গ্রহণ করেছে, কিন্তু আপনি বলছিলেন রেটটা কম ছিল, কিন্তু সাধারণ মানুষের কাছে আসলে এই রেটটাই হয়তো বা অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়। সেক্ষেত্রে রেট বেশি হওয়ার পরও এমএফএস সেবা গ্রহণ করার কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা, আমি প্রথমেই বললাম যে আসলে মানুষের কাছে কোনো অপশন ছিল না, কারণ ব্যাংকিং চ্যানেল সীমিত হয়ে গিয়েছিল। প্লাস হচ্ছে যে আসলে আমাদের দেশে ব্যাংকিং চ্যানেল মাত্র 11% মানুষ আছে, এর বাকি পার্সেন্টেজ মানুষ কিন্তু আসলে ব্যাংকে ইনক্লুডেড না। তো বাকি মানুষগুলির মধ্যে 22% ছিল এমএফএস এ। আমরা আসার পর সেটা বেড়ে এখন 40% মানুষ টোটাল বাংলাদেশি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আসছে। অবশ্যই রেটটা অনেক বেশি, সারা পৃথিবীতে কোথাও 1020 টাকা নেই। আমি প্রথম দিন থেকে এটা নিয়ে ফাইট করে আসছি যে রেটটা ইন্ডাস্ট্রি কমাতে হবে, কিন্তু আমি একা আসলে কমাতে পারবো না। কমাতে হলে পুরো ইন্ডাস্ট্রির সাথে রেগুলেটরের সাথে বসে একটা রেট প্ল্যান করে আসলে কমাতে হবে। আপনি যদি খেয়াল করে দেখেন, মোবাইল অপারেটর আগে বিল ছিল 60 টাকা আউটগোয়িং, 3 টাকা ইনকামিং, কিন্তু যখন এই সরকারি সেবা টেলিটক আসলো তখন কিন্তু রেট 1 টাকার নিচে নেমে আসছে। তো এখানে আসলে এমএফএস 12 বছর ধরে চলছে এবং একটা প্রতিষ্ঠানের হাতেই আসলে এমএফএস ছিল। তো কম্পিটিশনে কেউ আসতে পারেনি। তো আমরা এখন এসেছি, কিন্তু এই মোমেন্টে আসলে আমি মনে করি রেটটা 1020 টাকা থেকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। এর মধ্যে অবশ্যই সরকারের হস্তক্ষেপ ছাড়া আসলে সম্ভব না, কারণ একজনের কাছে একসময় ছিল 98% মার্কেট, সেখান থেকে হয়তো আমরা এখন একটা মার্কেট শেয়ার নিয়েছি, তাও সেটা যথেষ্ট না। তো মানুষের সেবা যদি নিশ্চিত করতে চাই আমরা, এবং মানুষের কাছে যদি আমরা খুব অল্প খরচে লেনদেনটা জনপ্রিয় করতে চাই, অবশ্যই রেট কমাতে। জনাব তানভীর আহমেদ, এই পর্যায়ে আমাদেরকে একটা বিরতি নিতে হচ্ছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি। আবারও আমন্ত্রণ নিউজরুম আপডেটে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
দর্শক, বিরতির আগে আমরা কথা বলছিলাম তানভীর আহমেদ মিশুকের সাথে, নগদের ব্যবস্থাপনা পরিচালক, তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আবারও চলে যেতে চাই এই প্রসঙ্গে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে এফএমএস কি ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়? এমএফএস কি ভূমিকা রাখছে এই মুহূর্তে? জি, দেখেন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে এমএফএস ছাড়া আসলে কোনো অল্টারনেটিভ অপশনই নেই। কারণ আমাদের দেশে ব্যাংকে একটা টাকা ডিপোজিট করতে অথবা উইথড্র করতে ব্যাংকের ওভারহেড কস্ট হচ্ছে 128 টাকা। তো ব্যাংকের পক্ষে আসলে যারা নিম্ন মধ্যবিত্ত বা ইভেন মধ্যবিত্ত অনেক ব্যাংকের ক্ষেত্রে কাস্টমার নেওয়াটা ব্যাংকের জন্য লাভজনক না। এই জন্য ব্যাংক অলওয়েজ ডিসকারেজ করে যে যাদের মানে অ্যামাউন্টটা কম সেই কাস্টমার গুলোকে। কিন্তু আমাদের দেশে আনফরচুনেটলি মোর দেন 75% মানুষ হচ্ছে লো ইনকাম, প্লাস আমাদের দেশের ইনফর্মাল ইকোনমি হচ্ছে 60%। তার মানে হচ্ছে বালিশের নিচে টাকা রাখে 60% মানুষ। তো এই মানুষগুলিকে যদি আপনি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আনতে চান, এমএফএস ছাড়া কোনো অপশন নেই। যদিও 12 বছর এমএফএস চলার পরে মাত্র 22% ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে এসেছিল আমরা মানে আসার আগে, বিকজ এই অনবোর্ডিং, কাস্টমার অনবোর্ডিং প্রসিডিউর অনেক জটিল ছিল। যে 2 পৃষ্ঠাটা ফর্ম ফিল আপ করতে হবে, আপনার কোন গ্রামের বাজারে গিয়ে ছবি তুলতে হবে, এনআইডি ফটোকপি করতে হবে, যেটার জন্য কস্ট হয়ে যেত গ্রামে প্রায় 100-150 টাকা থাকে এই ব্যাংকিং এর ক্ষেত্রে। তো ব্যাংকিং এ তো 10 পাতা, আমি এমএফএস এর কথাই বলছিলাম। এমএফএস তো 2 পাতার একটা ফর্ম ফিল আপ করতে, আর ব্যাংকে তো 10 পাতার ফর্ম ফিল আপ করতে হয়, যেটা আসলে আমাদের পক্ষে ডিফিকাল্ট, আমাদের মানে পুরোটা ফিল আপ করা। তো আমরা নিয়ে এসেছি হচ্ছে ডিজিটাল কেওয়াইসি আমাদের একদম শুরু থেকেই। এই কারণেই আসলে আমাদের সাকসেসের সিক্রেট এখন ফার্স্ট আমরা সাকসেস পেয়েছি। যে আমরা কি করেছি, এনআইডির আমরা 2 পাশে ছবি নিয়েছি এবং একটা সেলফি তুললেই আমাদের সিস্টেম অটোমেটিক্যালি ইলেকশন কমিশনের সাথে ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টটা ওপেন করে দিচ্ছে। তো আমাদের প্রসেসটা 2-3টা ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। কোনো কিছু লিখতে হবে না, কোনো কিছু টাইপ করতে হবে না, খুব ইজি প্রসিডিউরে অ্যাকাউন্টটা অনবোর্ডিং হবে। তো এই কারণে আসলে আমাদের এই 16 মাসে 2.5 কোটি প্লাস গ্রাহক অনবোর্ড করতে পেরেছি। তো আপনার যে কোশ্চেনটা ছিল যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে এমএফএস ছাড়া আসলে কোনো অল্টারনেটিভ নেই। তবে আমি মনে করি এমএফএস এখন ব্যাকডেটেড হয়ে গেছে, আমার পার্সোনাল অপিনিয়ন এটা, যে এখন আসলে চিন্তা করা উচিত ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে। বিকজ সারা পৃথিবীর সাথে আমরা যেভাবে তাল মিলিয়ে দৌড়ে যাচ্ছিলাম, তো পৃথিবী সব এখন এই ভেরিফিকেশন গুলো কিভাবে হচ্ছে? আপনি যে গ্রাহকদের বলছেন যে 3টি ছবি দিয়ে আপনারা যাচাই বাছাই করছেন, যাচাই বাছাই ক্ষেত্রে আর কোনো প্রসিডিউর নেওয়া হচ্ছে কিনা? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আপনি যখন আপনার এনআইডির ছবি তুলছেন, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই বাংলা লেখাগুলিকে এনআইডি ও শেয়ার করে নিয়ে যাচ্ছে এবং নিয়ে ওটাকে একটা ফর্মে ফিল আপ করছে। ওই ফর্মটা পাঠিয়ে দিচ্ছে ইলেকশন কমিশনের ডাটাবেসে, যেটার মধ্যে স্টোর করা আছে। ওর সাথে পুরো ডাটাটা ভেরিফাই করে যখন মিলছে অথেন্টিক্যালি, তখন এটা ব্যাক হয়ে আসছে আমাদের সিস্টেমে। তখন আমরা আসলে ওটাকে কাস্টমারকে অনবোর্ড করছি এবং এই পুরো প্রসিডিউরটা সময় লাগে মাত্র 1 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আরেকটা বিষয় জানতে চাইবো তানভীর ভাই, যে এই এমএফএস এই করোনার সময়টাতে, করোনা পিরিয়ডে কিভাবে বেড়ে গেল হঠাৎ করে? আচ্ছা, এটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের আসলে কোনো অপশন ছিল না সাধারণ মানুষের কাছে যে এমএফএস ব্যবহার করা ছাড়া। প্লাস হচ্ছে যে ধরেন আগে যেমন মানুষ বাজারে গিয়ে কেনাকাটা করতো, তখন একটু প্রথম থেকে যে প্যানিকটা ক্রিয়েট হয়েছিল যে না, ঘরে বসে আমি অর্ডার দিব অনলাইনে, তারপরে হচ্ছে আমি ঘরে বসে ইউটিলিটি বিল দিব। প্লাস হচ্ছে একটা বিগ বেড়েছে গভর্নমেন্টের কারণে। গভর্নমেন্টের মেজর ডিসবার্সমেন্ট, যেটা আগে আসলে ম্যানুয়ালি বাই হ্যান্ড হতো, যেখানে আসলে মিসইউজ হওয়ার সম্ভাবনা ছিল এবং হতো, সেটাকে আসলে এই ডিজিটাল আনার পর গভর্নমেন্টও দেখেছে যে কোনো মিসইউজ হচ্ছে না। সো গভর্নমেন্টের ডিসবার্সমেন্টটা এখানে এসছে। এবং মোরেভার যে আমাদের একটা বিগ স্যালারি যায় হচ্ছে আরএনডি সেক্টরে, গার্মেন্টসের। এই স্যালারি গুলি আসলে আগে 90% মতো ম্যানুয়ালি, এই পুরোটা আসলে কনভার্ট হয়ে গেছে ডিজিটালি। তো এই সবকিছু মিলে আসলে এই এমএফএস এর এই গ্রোথটা এসছে। জনাব তানভীর, আমাদের সময় হয়ে গেছে, আরেকটা বিরতি নেবার, বিরতি নিয়ে ফিরে আসছি। আপনি থাকুন আমাদের সাথে। নিউজ রুম আপডেটের সময় হলো আরেকটা ছোট্ট বিরতির, ফিরে আসছি কিছুক্ষণ পরে, আমাদের সাথে থাকুন। নিয়মিত আয়োজন নিউজ রুম আপডেটে আবার আমন্ত্রণ জানাচ্ছি, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিরতির আগে আমাদের সাথে যুক্ত ছিলেন মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক। আমরা কথা বলছি আবারও তার সাথে। বিরতির আগে আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। এমএফএস এর বাজারে এই যে প্রতিযোগিতা রয়েছে, আপনাদের সাথে যারা প্রতিযোগী হিসেবে রয়েছেন মার্কেটে, তাদের সাথে কি আপনাদের সুস্থ প্রতিযোগিতা বিরাজ করছে কিনা, আসলে কোনো মনোপলি কি আছে কিনা, আপনার চোখে পড়েছে কিনা জানতে চাইবো।
জি, ধন্যবাদ। আসলে সত্যি কথা বলতে গেলে আমরা 2019 সালে 26 মার্চ লঞ্চ করি। এর আগ পর্যন্ত আসলে মার্কেট 98% একজনের কাছেই ছিল, তো পুরোটাই আসলে মনোপলি ছিল। তো এবং এর মধ্যে আসলে 30টা ব্যাংক লাইসেন্স পেয়েছিল, এখন 17টা ব্যাংক আছে। সবাই চেষ্টা করেছে, সবাই ব্যর্থ হয়ে ফিরে গেছে। শত শত কোটি টাকা খরচ করেছে, মার্কেট টিকতে পারেনি, ফিরে গেছে। অফকোর্স এটার মধ্যে একটা মনোবলি ছিল। তো আমরা এসে আসলে ইনোভেশন নিয়ে এসে মানুষের জন্য সহজলভ্য করেছি, খরচটা কম রেখেছি এবং আমরা আসলে মনোবলি ভাঙার জন্য চেষ্টা করছি। যদিও এটা আসলে যথেষ্ট না। এই বাংলাদেশের মার্কেটে অ্যাটলিস্ট 5 জন যদি এমএফএস না থাকে, তাহলে মানুষের পকেটে 1020 টাকাই খরচ হবে। তো অ্যাটলিস্ট 5টা প্রতিষ্ঠান থাকা উচিত এই বাংলাদেশের মার্কেটের জন্য, যদি মানুষকে রিয়েল কম খরচে এই সেবাটা দেওয়া নিশ্চিত করতে হয়। আজকে এই প্যান্ডামিকে আমরা হয়তো পার হয়ে এসেছি, বাট একটা যে কোনো ধরনের এক্সিডেন্ট হয়ে যেতে পারতো যদি একজনের উপর মার্কেটটা থাকতো। হয়তো সবাই মানুষ সেবাও পেতো না, ব্যাংকও বন্ধ, এমবিএসও বন্ধ। তো মানুষের টাকা আছে কিন্তু টাকা বের করতে পারতো না, টাকা ট্রান্সফার করতে পারতো না। জনাব তানভীর, আপনাকে এই মুহূর্তে আমি অভিনন্দন জানাতে চাই যে বাংলাদেশ ডাক বিভাগকে আপনারা 1,12,00,000 টাকার একটি অর্জন আয় দিতে পেরেছেন। এই যে অর্জনটা, এটা কিভাবে সম্ভব হয়েছে, কোন কারণে আপনারা এই অর্জনটা করতে পেরেছেন, আমাদের কাছে যদি ব্যাখ্যা করেন। জি, ধন্যবাদ। আসলে ডাক বিভাগের ইতিহাসে এটা প্রথম আসলে প্রফিট। কারণ ডাক বিভাগ প্রতি বছরই হয়তো 400-500, আপনারা দেখেছেন 400 কোটি টাকা 500 কোটি টাকা লস করে। তো আমরা আসলে এটা আসলে একটা প্রমাণ যে আসলে প্রাইভেট এবং পাবলিক যদি একসাথে কাজ করে এবং তার উদ্দেশ্য যদি থাকে মানুষকে সেবা নিশ্চিত করা এবং কনজিউমার কাছে প্রোডাক্টটা যদি আসলে নিয়ে যাওয়া যায়, তাহলে যে সাকসেস আসতে পারে। এই প্যান্ডামিকে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, এমপ্লয়ি ছাঁটাই করেছে, চাকরিচ্যুত হয়েছে, কিন্তু ডাক বিভাগের সেবা নগদ কিন্তু প্রফিট করে এই সিচুয়েশনে, এই প্রফিটের মধ্যে থেকে 51% যে প্রফিটের যে অ্যামাউন্ট আছে 1,12,00,000 টাকা, সেই টাকাটা কিন্তু ডাক বিভাগের হাতে তুলে দিয়েছে। তো এটাই একটা প্রমাণ আসলে আপনার উদ্দেশ্য যদি মহৎ থাকে এবং আপনি যদি মহৎ উদ্দেশ্য নিয়ে রিয়েলি সেবা দেওয়ার জন্য নামেন, তাহলে আসলে সবকিছুই সম্ভব। সেক্ষেত্রে ভবিষ্যৎ কি পরিকল্পনা রাখছেন আপনি নগদকে নিয়ে? কোথায় দেখতে চান নগদকে? আমি নগদকে দেখতে যাচ্ছি যে আমাদের ভিশন একটাই, যে নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে বাংলাদেশের সকল অ্যাডাল্ট পপুলেশনকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে আনবো। তো এটা আনার জন্য মানুষের প্রসেস যত ইজি করা যায়, যত সহজলভ্য করা যায় এবং যত কম খরচে মানুষের কাছে সেবাটা পৌঁছে দেওয়া যায়, সেটার জন্য আমরা আমাদের বেস্ট ট্রাই করে যাবো এবং প্রতিনিয়ত করে যাচ্ছি। অনেক ধন্যবাদ তানভীর আহমেদ মিশুক, আমরা এমনই প্রত্যাশা রাখছি। তানভীর আহমেদ মিশুক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক। দর্শক, নিউজরুম আপডেটে আজ ছিল এ পর্যন্তই। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।